হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্কুল। ওকে, আজ আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ইংলিশে। সেটা কি? সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠন। ইংলিশে আমরা অনেকেই অনেক কিছুই জানি, কিন্তু জানলেও আমাদের এই জায়গাতে পেন ধরলেই একটা ঠক্কর খেতে হয়। তো ওই ধরনের সমস্যার মুখোমুখি যাতে না হতে হয় আগামী দিনে, সেই জন্য আমার এই সিম্পল ক্লাস সেন্টেন্স স্ট্রাকচার আমরা জানব। সেন্টেন্স কি, কিভাবে সেন্টেন্সকে আমরা গঠন করব বা তার স্ট্রাকচার কিভাবে আমাদের করতে হয় সেটা শিখব। আর একটা কথা, ইংলিশ ফর অল, কারণ সেন্টেন্স স্ট্রাকচার সবারই জানার দরকার। আমাদের ইংলিশের আসল জিনিস এই সেন্টেন্স স্ট্রাকচারেই সাহিত্য আছে। সেন্টেন্স স্ট্রাকচার আমরা না করতে পারলে আমাদের যত সমস্যা দেখা দেয় ইংলিশ পড়তে, বুঝতে এবং শুনতেও। জানো বন্ধুরা, ইংলিশ সবচেয়ে ভালো শেখা যায় শোনার মাধ্যমে। ইংলিশ প্রতিনিয়ত যত শুনবে ততই শিখতে পারবে, ততই জানতে পারবে। তো যাক, আমাদের সেসব জানার জন্য যা দরকার তার আগে আমাদের জানতে হবে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স কি, বাক্য গঠন আমরা কিভাবে করব। এর আগের ক্লাসে আমরা ওয়ার্ড সম্বন্ধে জেনেছি, ওয়ার্ডকে টুকরো টুকরো করে যে অংশ সিলেবল সেটা আমরা জেনেছি। আজ কিন্তু সেই ওয়ার্ড, সেই শব্দকে নিয়েই আমাদের স্ট্রাকচার, আমাদের সেন্টেন্স গঠন। দেখো, হোয়াট ইজ আ সেন্টেন্স? হোয়াট ইজ আ সেন্টেন্স? বাক্য কি? বাক্য কি? সেন্টেন্স কি তার যে সংজ্ঞা, তার যে ইন্টারনাল একটা মিনিং, সেটা আমাদের বোধগম্য না হলেও আমরা একটা সহজভাবে জানতে পারবো সেন্টেন্সের অরিজিনাল মিনিংটা কি। সেন্টেন্স মানে কিছুই না, এই যে দেখতে পাচ্ছ একটা কি, এটা একটা মালা। হয়েছে মালাটা? ঠিক আছে, দেখো, বিভিন্ন ফুলের মালা। সেন্টেন্স মানে কিছুই না, সেন্টেন্স হলো মালা। ফুল দিয়ে আমরা যেভাবে মালা তৈরি করি, একটা 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 ফুল দিয়ে সুতোর মাধ্যমে গেঁথে আমরা একটা মালা তৈরি করি, সেন্টেন্স হলো ঠিক তাই। সেন্টেন্সটা তৈরি হবে আমাদের ওয়ার্ড নামক ফুল দিয়ে। বিভিন্ন ওয়ার্ড আছে, ওয়ার্ডের আবার বিভিন্ন নাম আছে। এখানে যেমন আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি, ওয়ার্ডও কিন্তু বিভিন্ন ধরনের আছে, তাদের আলাদা আলাদা নাম আছে। সেই বিভিন্ন ওয়ার্ডকে একভাবে ঠিক মতো সাজিয়ে আমরা যে একটা স্ট্রাকচার পাই সেটা হলো সেন্টেন্স। সেন্টেন্স ইংলিশে, বাংলা, যে কোনো ভাষায় আমরা সেন্টেন্স পাই ওয়ার্ডকে সাজিয়ে। তবে দেখো বন্ধু, মালা যেমন বিভিন্ন ফুল দিয়ে গেঁথে আমরা একটা মালা তৈরি করতে পারি, আমরা সেটাকে মালা তখনই বলবো যখন সেই মালাটা গলায় পরার উপযুক্ত হবে। আর এমন একটা মালা গাঁথা হয়েছে যেটা গলায় পরাই যাচ্ছে না, সেটাকে আমরা মালাই বলবো না। সেন্টেন্সও ঠিক তাই। সেন্টেন্স কি? ওয়ার্ড দিয়ে আমাদের একটা বাক্যকে গঠন করতে হবে, একটা সেন্টেন্সকে গঠন করতে হবে, কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স তখনই বলবো যখন তার মানেটা, তার অ্যাকচুয়াল সেন্সটা
আমাদের বাস্তবের সাথে মিল থাকতে হবে। তাহলে সেন্টেন্স তৈরি করতে হলে আমরা এখনো পর্যন্ত কি কি পেলাম? সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ওয়ার্ডের প্রয়োজন, আর ওয়ার্ড দিয়ে যখন আমরা একটা করে ওয়ার্ড সাজিয়ে যখন সেন্টেন্সটাকে তৈরি করব, যে বাক্যটা তৈরি করব সেই বাক্যটার বাস্তবের সাথে মিল থাকতে হবে। কি সেটা আমি দেখাবো অতি অবশ্যই। তো সেন্টেন্স কাকে বলে? বেশ কয়েকটি ওয়ার্ডকে পাশাপাশি সাজিয়ে যদি বাস্তবিক একটা আমরা অর্থ পাই তাহলেই সেটাকে আমরা সেন্টেন্স বলবো। তো জানো বন্ধু, সেন্টেন্স একটা সিঙ্গেল ওয়ার্ডেও হতে পারে, আবার বেশ কিছু ওয়ার্ড পরপর সাজিয়েও একটা সেন্টেন্স হতে পারে। তো সেন্টেন্স তখনই হবে যখন সেখান থেকে আমরা আমাদের একটা নির্দিষ্ট বাস্তবিক মানে পাবো। বাস্তবিক মানে সেটা আবার কি, চলো দেখাই। দেখো আমি এখানে কি লিখেছি? রহিম ইজ আ গুড বয়। রহিম ইজ আ গুড বয়। দেখো বন্ধুরা, এখানে আমরা 1 2 3 4 5 5টা শব্দকে নিয়েছি। 5টা শব্দকে নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করেছি, একটা বাক্য তৈরি করেছি। এখানে আমরা নিয়েছি রহিম ইজ আ গুড বয়। দেখো রহিম এখানে একটা শব্দ, ইজ একটা শব্দ, এও একটা, এটা আর্টিকেল, এ অ্যান্ড দি, এদেরকে আমরা আর্টিকেল বলি। এদেরকে সেইভাবে শব্দের সাথে আমরা ধরি না, ওদের একটা আলাদা নাম আছে, এরা আর্টিকেল। এ অ্যান্ড দি এর আর্টিকেল, এ একটা আমরা আর্টিকেল নিলাম, গুড একটা ওয়ার্ড এবং বয়ও একটা ওয়ার্ড। দেখো এখানে রহিম, রহিম একজনের নাম বোঝাচ্ছে, রহিম একটা শব্দ বা একটা ওয়ার্ড, এটা হচ্ছে নাম বোঝাচ্ছে, তাই এটা নাউন, নাউন শব্দ। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আবার আসবো। ইজ ভার্ব, এটা জানা গেল আর্টিকেল। গুড এটা একটা অ্যাডজেক্টিভ, বয় এটাও একটা নাউন। তাহলে দেখো আমরা এই ওয়ার্ডগুলোর বিভিন্ন নাম পেলাম। কেন আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল এত সব কিছু বলতে গেলাম কেন? আগেই বলেছিলাম আমাদের একটা মালা গাঁথতে গিয়ে বিভিন্ন ফুল ব্যবহার করেছিলাম। এখানেও এই শব্দগুলি হলো বিভিন্ন ফুলের মতো, সবগুলোই শব্দ এবং তাদের শব্দের নাম আলাদা, ঠিক ফুলের নামের মতোই। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আবার নাউন। তো দেখো আমরা এই কয়েকটি শব্দকে নিয়ে আমাদের একটা মনের ভাবকে প্রকাশ করলাম। কারোর সম্বন্ধে আমি একটা কিছু বলতে গেলাম, রহিমের সম্বন্ধে আমি একটু বলতে গেলাম, কি বললাম? রহিম একটা ভালো ছেলে, রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। তো রহিম কে, কেমন, সেটা প্রকাশ করতে আমি বেশ কয়েকটা শব্দ ব্যবহার করলাম। এই বেশ কয়েকটা শব্দকে একত্রিতভাবে সাজিয়ে আমার মনের ভাবটা সঠিক করে প্রকাশ করতে পারলাম, সেজন্য এটাকে আমরা বললাম সেন্টেন্স। আর এটাকে গঠন করার জন্য যে নিয়ম আছে সেইটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ে। এই নিয়মগুলো আমরা কিন্তু পরবর্তীকালে আরও ডিটেলসে জানবো। এখন শুধুমাত্র দেখে নাও সেন্টেন্স কাকে বলে। যে কয়েকটি শব্দকে পাশাপাশি বসিয়ে মনের ভাব সুষ্ঠু, সুন্দর, সাবলীলভাবে প্রকাশ করতে পারলেই সেটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে? 1 নাম্বার প্রয়োজন হচ্ছে দেখো কিছু ওয়ার্ডস, নাম্বার 1। নাম্বার 2, সেন্টেন্স তৈরি করতে গেলে সে ওয়ার্ডের মধ্যে একটা সাবজেক্ট বা কর্তা থাকতে হবে এবং
সেই কর্তাকে মেনে একটা ভার্ব থাকতে হবে। সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা জেনারেলি জানি যে অ্যাটলিস্ট এই দুটি জিনিসকে থাকতেই হবে। কি কি? সাবজেক্ট আর ভার্ব। যেমন আই গো, আমি যাই। আই রিড, আমি পড়ি। এখানে দেখো সাবজেক্ট, সাবজেক্ট বাংলায় বলি কর্তা, যে কাজটা করছে তাকে আমরা কর্তা বলি। আই কর্তা, রিড ভার্ব, গো ভার্ব। আমি যাই, আমি পড়ি, এই দুটি দেখো বাক্য। আর এই দুটি বাক্য আমরা পেলাম এমন দুটি শব্দকে ব্যবহার করে, যেটা একটা সাবজেক্ট এবং আর একটা হলো ভার্ব। তাহলে বাক্য হতে হলে, সেন্টেন্স হতে হলে মিনিমাম আমাদের এই দুটি জিনিসকে থাকতে হবে। এটা একটা জেনারেল ভিউ, গ্রামারের জেনারেল ভিউ। আরও ব্যাপার আছে, সেটা আমি আরও পরে বলছি। রহিম ইজ আ গুড বয়, বাক্য পেতে গেলে আমাদের একটা সাবজেক্টকে দরকার হয়, একটা ভার্বকে দরকার হয়, এবং ওই বাক্যটিকে আরও 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 সুন্দরভাবে কিছু বোঝাতে গেলে আমাদের আরও কিছু এক্সট্রা শব্দের প্রয়োজন পড়ে। সেটাকে আমরা বসিয়ে বসিয়ে একটা বাক্যকে বিভিন্নভাবে বাড়াতে পারবো। একটা বাক্যকে কিভাবে বাড়ানো যায় সেটা আমি আজও দেখাবো। কত সুন্দরভাবে একটা বাক্যকে আমরা প্রেপোজিশন ব্যবহার করে বাড়িয়ে যেতে পারি। তো দেখো, একটা বাক্যকে আমরা তখনই বাক্য বলবো কি কি? তার মধ্যে কর্তা থাকতে হবে, তার মধ্যে ভার্ব থাকতে হবে, এবং সেই ভার্বটা অতি অবশ্যই গ্রামার মেনে হতে হবে। আমি যদি এখানে লিখতাম রহিম অ্যাম এ গুড বয়, এটা কি বাক্য হতো? হতো না, এটা একটা ভুল বাক্য হতো। থার্ড পারসন অ্যাম বসবে না। কেন বসবে না? আছি তো, পরে সব বলে দেব। রহিম অ্যাম এ গুড বয় ইজ নট এ সেন্টেন্স, ইট ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো সব শব্দই থাকছে, রহিম থাকছে নাউন, অ্যাম ভার্ব থাকছে, আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, সব কিছু থাকছে। এটা তবুও কিন্তু বাক্য হলো না, কারণ গ্রামাটিক্যালি আমার ভুল হয়ে গেছে। আমি রহিমের সাথে ইজ না বসিয়ে অ্যাম বসিয়ে ফেললাম, গেল, সব গেল। রহিম অ্যাম এ গুড বয়, স্যাররা দেবেন ট্যাঁ ট্যাঁ, হবে না। বাক্য হতে গেলে কর্তা থাকতে হবে, ভার্ব থাকতে হবে, ভার্বকে অতি অবশ্যই কর্তাকে মেনে বসতে হবে, আর তাকে বলে ফাইনাইট ভার্ব। কর্তাকে যে ভার্ব মেনে চলে সেটা হবে ফাইনাইট ভার্ব। পরে বলবো, আরও পরে দেখব। রহিম অ্যাম এ গুড বয় বাক্য হলো না। বাক্য হতে গেলে কি কি চাই? কর্তা চাই, সেই কর্তাকে মেনে সঠিক ভার্ব চাই। ইজ এখানে সঠিক ভার্ব। রহিমের সাথে ইজ বসেছে, প্রেজেন্ট ফর্ম দেখাচ্ছি, আরও অনেক কিছু হয়। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে রহিম ইজ এ সিম্পল সেন্টেন্স, রহিম ইজ এ গুড বয়, ইজটা এখানে অ্যাকচুয়াল রাইট ভার্ব, সেই জন্য রহিমের সাথে ইজটাই সঠিক, সেজন্য এটা বাক্যের দিকে এগিয়ে যাচ্ছে, রাইটের দিকে। তাহলে বাক্য হতে গেলে আমাদের নাউন চাই, নাউনকে মেনে ভার্ব চাই, আই মিন কর্তা চাই, কর্তাকে মেনে ঠিকঠাক ক্রিয়া চাই, এবং তার সাথে আরও কিছু ওয়ার্ড চাই। থাকতেও পারে, না থাকতেও পারে এক্সট্রা ওয়ার্ড, কারণ আমি আগেই বলেছি অ্যাটলিস্ট এই দুটো চাই। এই দুটো অ্যাটলিস্ট আমাদের চাই, কর্তা চাই, তার সাথে ভার্ব চাই, তবেই সেটা বাক্য হবে, নইলে কিন্তু হবে না। তো আরও দেখো, শুধু তাই নয়, এটাও বসিয়েছি, এটাও বসিয়েছি, এর সাথে যদি আমি একটা অন্য রকম কিছু বসাতাম কেমন হতো দেখো। আচ্ছা বন্ধু, চলো আর একটা অন্য বাক্য দিই, অন্য বাক্য দিয়ে বোঝায়, আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা,
তোমাদের এই সেন্টেন্সের ব্যাপারটা আরও ক্লিয়ার করতে আমি আর একটা সেন্টেন্স লিখেছি। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। কি বলেছি? দ্য বার্ড পাখি, একটি পাখি, পাখিটি, ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, একটা পাখি আকাশে উড়ছে, পাখিটি আকাশে উড়ছে। ইজ ফ্লাইং, নাও ইট ইজ ফ্লাইং, এখন উড়ছে। তো এখানে আমরা বাক্যটা গঠন করতে কি কি নিয়েছি? দ্য বার্ড, নাউন পার্ট নিয়েছি, ইজ ফ্লাইং ভার্ব পার্ট নিয়েছি, এবং আরও কিছু এক্সট্রা নিয়েছি, ইন দ্য স্কাই ফ্রেজ আর একটা পার্ট নিয়েছি। তো ওটাকে আমি পরে যাচ্ছি। আমাদের মিনিমাম এটা চাই আর এটা চাই, এই দুটিকে আমাদের চাই। কি কি চাই? সাবজেক্ট অ্যান্ড সাবজেক্টকে মেনে ভার্ব। যদি আমি এখানে দ্য বার্ড অ্যাম লিখতাম, দ্য বার্ড অ্যাম ফ্লাইং ইন দ্য স্কাই, এটা বাক্য হতো কি? হতো না। দ্য বার্ড অ্যাম হবে না, ইজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হবে। কেন হবে পরে আবার জানবো, টেন্স করতে গিয়ে আমরা সেখানে শিখব। তো এইভাবে পরিষ্কার ক্লিয়ার একটা আইডিয়া পেতে তোমাদেরকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ তোমাদেরকে এই রকম সহজভাবে শেখানোর জন্য আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসব। অবশ্যই তোমাদের উপকার হবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি এই ভিডিওগুলো দেওয়ার পরই সঙ্গে সঙ্গে তোমরাই প্রথমে পেয়ে ওঠো। তো দেখো, দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এটা হলো পাখিটি আকাশে উড়ছে। এখানে ইজ দিলাম, তারপরেই এটা ঠিকঠাক হলো। ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটাকে ফ্লাইং না করে দ্য বার্ড ইজ ফ্লাই ইন দ্য স্কাই যদি করতাম, যদি আইএনজিটাও তুলে নিতাম, এটাও একটা গ্রামাটিক ব্যাপার আছে। দ্য বার্ড ইজ ফ্লাই ইন দ্য স্কাই, এটাও কিন্তু বাক্য হতো না, কারণ কনস্ট্রাকশনে এইখানে কিছু একটা গ্রামাটিক্যাল ভুল আছে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আইএনজি হবে। কেন হবে? অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষা করবে, আমি সেই ভিডিও সব নিয়ে আসবো। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে আমরা পাখি, দ্য বার্ড কর্তাকে নিয়ে এসেছি, ইজ ফ্লাইং কর্তাকে মেনে সঠিক ভার্ব নিয়ে এসেছি। তাই এই পার্ট পর্যন্ত আমরা একটা সঠিক বাক্য পেয়েছি। পাখিটি উড়ছে, এটা বললেও আমাদের একটা ধারণা সঠিক হচ্ছে এবং সেই ধারণাটি বাস্তবের সাথেও মিলছে। অবশ্যই বাস্তবের সাথে মিলতে হবে। বাস্তবের সাথে মিলছে, আমরা পাখিদেরকে আকাশে উড়তে দেখি বা পাখিদেরকে শুধু উড়তে দেখেছি, তাই দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এটা বললে এটা রাইট হলো। তার সাথে আমি আরেকটু পার্ট দিয়েছি, ইন দ্য স্কাই, প্রেপোজিশন যোগ করে আমি ইন দ্য স্কাই নাউন আর একটা নাউন পার্ট যোগ করেছি। আমি আমার ভাবটাকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে, পাখিটা উড়ছে আকাশে, এই কথাটা আমরা যোগ করার জন্য ইন দ্য স্কাই কথাটা যোগ করেছি। তো ভাব প্রকাশ করার জন্য আমি যদি আরও কিছু শব্দ ব্যবহার করি তো সেটাও সেন্টেন্স স্ট্রাকচারের একটা ভালো দিক। আমরা যত বাক্য সঠিকভাবে গঠন করতে গিয়ে যত ওয়ার্ডকে আমরা যোগ করব, সেটা হবে আমাদের খুবই ভালো একটা দিক। ছোট ছোট সেন্টেন্সের থেকে আমরা বড় সেন্টেন্সও তৈরি করতে পারবো, একটা বড় ভাবনাকে আমরা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে প্রকাশ করতে পারবো। তা দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এটা সঠিক বাক্য হলো, কিন্তু আমরা যা কিছু পেয়েছি সব ঠিকঠাক পেয়েছি এবং তার মিনিংটাও কিন্তু ঠিকঠাক হয়েছে। এই জন্য আমরা এটাকে বলবো ইটস ইজ আ সেন্টেন্স, এটা হলো একটা বাক্য। হোয়াট ইজ আ সেন্টেন্স? দিস ইজ এ সেন্টেন্স। এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট and a finite verb, then we call it sentence, otherwise it will not be a sentence. Look at the same structure, same grammar আমি ফলো করে আরেকটা বাক্য লিখছি,
সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু সেটা বাক্য হবে না, অন্য একটা জায়গায় আটকে যাবে। দেখো সেটা কি তুমি। আমি একই গ্রামার মেনে লিখছি, দেখো, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। গরুটি আকাশে উড়ছে। দেখেছো নাকি? আমি তো দেখিনি। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিটি আকাশে উড়ছে। এটা গ্রামাটিক্যালি ঠিক আছে। এটা দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটাও গ্রামাটিক্যালি ঠিক আছে। তাহলে এখানে দেখো কর্তা আছে এবং কর্তাকে মেনে ঠিকঠাক ফাইনাইট ভার্বও আছে। দুটো একদম ঠিকঠাক কারেক্ট আছে। এটা তো এক্সট্রা পার্ট, আগেই বলেছি, সেম জিনিস। এই দুটো পার্ট কিন্তু এখানের সাথে একই আছে। তাহলে আমাদের সেন্টেন্স পাওয়ার জন্য কি কি লাগে? সাবজেক্ট লাগে, কর্তা লাগে, নাউন পার্ট, এবং সেই কর্তাকে মেনে একটা ভার্ব লাগে। সেটাও ঠিক আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং সঠিক ভার্ব আছে এবং এক্সট্রা পার্ট আছে, কিন্তু তাও এটা আমার সেন্টেন্স হলো না। কেন বলো তো? কেন সেন্টেন্স হলো না? রাইট, গরু আকাশে ওড়ে না, মাঠে ঘাটে চড়ে, চাষ করে। গরু আকাশে ওড়ে না, আমাদের বাস্তব সেন্সের সাথে এটা মিল হচ্ছে না। এর কোনো বাস্তব চিত্র আমরা চোখের সামনে কোনো দিন দেখিনি, তাই এটাকে আমরা বাক্য হিসেবে মেনে নিতে পারবো না। বাক্যের সব কিছুই এটাতে আছে, তবু এটা বাক্য নয়। মালা তৈরি করেছি, গলায় পড়তে পারছি না, মাথা দিয়ে ঢুকছেই না। দ্যাট ইজ নট এ মালা, নট এ গার্ল্যান্ড। লাইক দ্যাট, একইভাবে দিস ইজ অলসো এ সেন্টেন্স, অ্যান্ড দিস সেন্টেন্স is constructed according to the proper grammar, but we don't call it a sentence because it is not adjustable to our sense. আমাদের বাস্তব সেন্সের সাথে এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এর কোনো মিলই নেই, তাই এটা আমাদের বাক্য হলো না। দিস ইজ নট এ সেন্টেন্স। ক্লিয়ার? কিন্তু আধুনিক যুগে যে মডার্ন গ্রামার কথাটা বলা হচ্ছে, সেখানে আবার বাক্যের অন্য কথাও বলা হচ্ছে। সেখানেও বাক্যকে অন্যভাবে গ্রহণ করাও হচ্ছে। সেখানে বলছে কি, যে এত কিছু লাগে না, একটা কথা দিলেও বাক্য হয়। সেটা আমি আগেও তোমাদের বললাম। আবার বলছে কি, আরে গ্রামারও লাগে না, গ্রামার না দিলেও একটা বাক্য হয়। হ্যাঁ হয়। সেটা কি? সেটা আমরা বেশি স্পোকেন ইংলিশে কাজে লাগাই। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের কিন্তু এত কিছু না মানলেও আমরা বাক্য পেতে পারি। স্পোকেন ইংলিশ মিন্স ব্রোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ মাস্ট বি ব্রোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে যদি আমরা বাক্যকে সুন্দরভাবে গঠন করে বলতে যাই, মানুষের এত শোনার সময় থাকে না। আমরা যদি শর্টে বলতে চাই, সেটাই গ্রহণযোগ্য। তাই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্ডেও বাক্য হয় আর উইদাউট ভার্বেও বাক্য হয়। আমরা দেখব, একজন বলছে, রাজা বলছে, রাজা একজনকে জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? তুমি কাজটা করেছো? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? তুমি কাজটা করেছো? রূপা উত্তর দিচ্ছে,
ইয়েস, কাজটা করেছি। রূপা গেভ দ্য রিপ্লাই সেইং ইয়েস। রূপা ইয়েস কথাটি বলে উত্তর দিল। এই ক্ষেত্রে এই ইয়েস কথাটি কিন্তু একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স। তখন আবার রাজা বলছে অলরাইট, ঠিক আছে। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? কাজটা করেছো? রূপা বলল ইয়েস, হ্যাঁ কাজটা করেছি। রাজা আবার বলল অলরাইট, ঠিক আছে। দেখো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইজ এ সেন্টেন্স, কোশ্চেন সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। রূপা আনসার করলো ইয়েস, এটাও একটা সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। রাজা নেক্সট রিপ্লাই অলরাইট, ঠিক আছে, এটাও একটা সেন্টেন্স। বাট হেয়ার নো ভার্ব, ভার্বলেস সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স অ্যান্ড রিয়েল সেন্টেন্স according to all rule. This is right sentence, this is also right sentence but single word sentence, and this is a sentence verbless sentence without verb. তার ভার্ব ছাড়াও আমরা বাক্য পাই এবং সিঙ্গেল ওয়ার্ডেও বাক্য পাই। আরও বলতে পারি গো, যাও, অনলি এ সিঙ্গেল ওয়ার্ড, দিস ইজ ভার্ব। শুধু একটা ভার্ব ব্যবহার করে আমরা একটা সেন্টেন্স পাই। গো, যাও, এটাও একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স আমরা এই ধরনের সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করা হয়, বা এইভাবে একটা ডায়লগ ফর্মেও কিন্তু এই ধরনের ব্যবহারটা একটু বেশি হয়। তাহলে আমরা এটাকেও সেন্টেন্স বলবো, এটাকেও সেন্টেন্স বলবো, এটা তো অবভিয়াসলি ইজ এ সেন্টেন্স। তাহলে বন্ধুরা কি বুঝলে যে সেন্টেন্স কনস্ট্রাকশন যেটা আমরা আগেই জানলাম, তার তো একটা বাস্তবিক রুল আছে, রুল মেনে একটা সেন্টেন্স হয়। তাছাড়াও আমরা দেখলাম ভার্বলেস সেন্টেন্সও আমরা পাই এবং সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্সও আমরা পাই। তাহলে এটাও আমরা বলতে পারি সেন্টেন্স হলো এটাই কি, একটি শব্দ বা একগুচ্ছ শব্দ যদি আমাদের মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করে, তাহলে আমরা সেই ভাবধারাটাকে, সেই ভাব প্রকাশের ভঙ্গিটাকে বলবো বাক্য বা সেন্টেন্স। অ্যাম আই রাইট? ইয়েস। তো বন্ধুরা, সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা ছোট্ট ধারণা নিশ্চয়ই গড়ে উঠেছে আজকে। এটা আমার বিশ্বাস তোমাদের ক্লাস যথেষ্ট ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই এটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর রিকোয়েস্ট আমার অলওয়েজ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে নিও, যাতে এই ধরনের সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার মাধ্যম তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, সেন্টেন্স তো হলো, বাক্য তো হলো, বাক্যের দুটি মেন পার্ট আছে। আজকের লেসনের শেষে সেই দুটি মেন পার্টকেও আমরা ছোট্ট করে একটু জেনেই নিই। চলো। তো দেখো বন্ধুরা, আমরা ধীরে ধীরে যেটা শিখেছি, আমরা দেখেছি একটা ওয়ার্ডকে ব্রেক করলে সিলেবেল পাই। আজ আমরা সেন্টেন্স সম্পর্কে জানলাম। আবার সেন্টেন্সকেও যদি ব্রেক করি তাহলে সেন্টেন্সের আমরা দুটি পার্ট পাই। সেই দুটি পার্ট কি? সাবজেক্ট পার্ট অ্যান্ড প্রেডিকেট পার্ট। আমরা জানবো হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ প্রেডিকেট। এতক্ষণ তোমাদের যে বাক্য
বাক্যের কনস্ট্রাকশন দেখাচ্ছিলাম সেখানে আমি সাবজেক্ট কথাটি বারবার ব্যবহার করেছি, কিন্তু প্রেডিকেট কথাটি আমি একটিবারেও বলিনি। তো দেখো সাবজেক্ট আর প্রেডিকেট কি, দ্য সান রাইজেস ইন দ্য স্কাই, সূর্য ওঠে আকাশে, আকাশে আমরা সূর্য ওঠা দেখেছি। দ্য সান সাবজেক্ট, রাইজেস ভার্ব, ইন দ্য স্কাই এক্সট্রা পার্ট, নাউন পার্ট পরে জানবো সেটা কি। তো দ্য সান রাইজেস ইন দ্য স্কাই এটা আমাদের একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, আমাদের বাস্তবের সাথে এটা মিলছে। আমরা যেটা জানি সূর্য আকাশে দেখা যায়, সূর্য আকাশে ওঠে, আমরা এটা কথাটা ব্যবহার করি, সেই জন্য এটা একটা রাইট বাক্য এবং এটি গ্রামার মেনেই হয়েছে। রাইজেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হয়েছে, সেটা আমরা কি, সেটা আমরা টেন্স করতে গিয়ে ভালো করে শিখব। তো এখন যেটা বলছি দেখো, দ্য সান রাইজেস ইন দ্য স্কাই, এটাকে আমরা দুটি পার্টে ভাগ করতে পারি, সেটা হলো এখানে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। বাক্যের দুটি পার্টে যে পার্টে সাবজেক্ট থাকবে সেটিকে আমরা বলবো সাবজেক্ট, আর সাবজেক্টকে বাদ দিয়ে ভার্ব থেকে শুরু করে বাক্যের টোটাল অংশটাকে আমরা বলবো প্রেডিকেট। উদ্দেশ্য বিধেয়, যার সম্বন্ধে কিছু আমি বলবো সেটাই হলো, যার সম্বন্ধে, যার বিষয়ে উদ্দেশ্য করে কিছু বলবো, সূর্যের উদ্দেশ্যে আমি কিছু একটা বলছি, তাই এটাকে বলে সাবজেক্ট উদ্দেশ্য, আর সাবজেক্টের সম্পর্কে কিছু বলছি সেটা হলো বিধেয় বা প্রেডিকেট। তাহলে যার সম্বন্ধে কিছু বলছি, যার সম্বন্ধে আমি কথাটা বলতে চাইছি সে হলো সাবজেক্ট, যাকে উদ্দেশ্য করে কিছু বলছি সেটাই হলো সাবজেক্ট উদ্দেশ্য, আর সেই সাবজেক্টের সম্পর্কে যেটা বলছি সেটা হলো বিধেয়। মিতা ইজ এ গুড গার্ল, মিতা ইজ এ গুড গার্ল, এখানে দেখো আমি মিতার সম্বন্ধে বললাম, মিতা হলো সাবজেক্ট, মিতাকে উদ্দেশ্য করে বললাম যে মিতা একটা খুব ভালো মেয়ে, ওকে উদ্দেশ্য করে বললাম, সেটা এই জন্য এর নাম হয়েছে উদ্দেশ্য। আর এর সম্বন্ধে আমি একটি বিধান দিলাম, বিচার দিলাম, বিধান বা বিচার, সেই জন্য এর নাম হয়েছে বিধেয় বা প্রেডিকেট। কি বললাম, যে ইজ এ গুড গার্ল, মিতা সাবজেক্ট, ইজ এ গুড গার্ল বিধেয়, মানে মিতার সম্বন্ধে আমি একটা বিধান দিচ্ছি, মিতার সম্বন্ধে আমি একটা বিচার দিচ্ছি, মিতাকে উদ্দেশ্য করে আমি কিছু বলছি, সেটাই হলো, যেটাকে যাকে উদ্দেশ্য করে বলছি সেটা হলো উদ্দেশ্য বা সাবজেক্ট, আর তার সম্বন্ধে যেটা বলছি সেটা হলো বিধেয় বা প্রেডিকেট। একে আরেকটা নামও বলা যায় কি, যেহেতু এটা সাবজেক্ট অংশ এবং বিশেষ করে সাবজেক্ট নাউন দিয়েই শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই এটাকে আমরা বলবো নাউন পার্ট, আর এই অংশটা শুরু হয় ভার্ব থেকে, তাই এটাকে আমরা বলবো ভার্ব পার্ট। নাউন পার্ট, ভার্ব পার্ট, রাইজেস ইন দ্য স্কাই ভার্ব পার্ট, দ্য সান সাবজেক্ট নাউন পার্ট। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা বাক্য তৈরি হতে গেলে তার কি কি দিক আছে, কি কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, এবং সেই বাক্যকে যদি আমরা দুটি ভাগে ভাগ করে নিই তার আবার দুটি পার্ট আমরা জেনে গেলাম, সাবজেক্ট প্রেডিকেট।
তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের বলতে কোনো অসুবিধাই হবে না। একটা বাক্যের ভার্ব অংশটিকে, ভার্ব পার্টটিকেই বলা হয় প্রেডিকেট, আর সেই বাক্যের যে কর্তা সেটাকে বলা হয় সাবজেক্ট। তো আজকে যা যা জানলাম তার আমি একটা ছোট্ট করে আউটলাইন দিয়ে দিই, যে সেন্টেন্স হলো এক বা একাধিক শব্দের একটা বহিঃপ্রকাশ, যেটা আমাদের বাস্তবের সাথে যদি মিল অর্থযুক্ত কোনো একটা ভাব প্রকাশ পায় সেটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স মানতে হলে, সেন্টেন্স হতে হলে আমাদের সাবজেক্ট অতি অবশ্যই দরকার, তার সাথে সাবজেক্টকে মেনে ভার্ব দরকার, সাবজেক্ট দরকার, ভার্ব দরকার, এগুলি হলো ওয়ার্ড, এই ধরনের ওয়ার্ড দরকার, এবং সেই ওয়ার্ডগুলোকে সাজিয়ে বাস্তবের সাথে আমাদের একটা মিনিং দরকার, তাহলেই সেটা হবে আমাদের সেন্টেন্স। যেমন আমি দেখালাম, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, ইটস নেভার বি এ সেন্টেন্স। এটা কোনো দিন সেন্টেন্স হতে পারে না, কারণ বাস্তবের সাথেই মিলছে না। আর কি দেখলাম, আমরা যদি একটা বাক্যকে ভেঙে নিই, সে বাক্যটির দুটি পার্ট পাই, দুটি পার্টের দুটি নাম আছে, একটা পার্ট হলো সাবজেক্ট আর একটা পার্ট হলো প্রেডিকেট। যে অংশটা কর্তা বা যাকে উদ্দেশ্য করে সেটা বলি আমরা, সেটা হলো উদ্দেশ্য বা সাবজেক্ট বা নাউন পার্ট, আর যেটা বলি তার সম্বন্ধে সেটা হলো প্রেডিকেট বা বিধেয় বা ভার্ব পার্ট। তো আজ এটাই, যেতে যেতে আবার বলবো যে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও, পরের ভিডিও নিয়ে আমি যখনই হাজির হব তোমরা আগেই যেন তার নোটিফিকেশান পেয়ে যাও। সো টাটা।